ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। स्वामीजीर खूबी प्रिय मंत्र उत्तिष्ठत जाग्रत। ये तो दुर्बल कंठे बोलेंगे ना। उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत। क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गम पथस्तत् कवयो वदन्ति अशब्दमस्पर्शम् अरूपमव्ययम् तथा रसम् नित्यमगन्धवच्च यत् अनाद्यनन्तम् महतः परं ध्रुवम् निचाय्यतन् मृत्युमुखात् प्रमुच्यते नाचिकेतम् उपाख्यानम् मृत्युप्रोक्तम् सनातनम् उक्त्वा श्रुत्वा च मेधावी ब्रह्मलोके महीयते य इमं परमं गुह्यं श्रावयेत् ब्रह्म संसदि प्रयत श्राद्ध काले वा तदानन्त्याय कल्पते तदानन्त्याय कल्पते इति। আগেটা বলা হয়েছিল यच्छेद वांग मनसी प्राज्ञा तद्यच्छेद ज्ञान आत्मनि ज्ञान आत्मनि महतिनि यच्छेद तद्यच्छेद शांत आत्मनि। যে সাধনার পদ্ধতি বলছেন আগে একটা মন্ত্রতে বলা হয়েছিল, মনে থাকবে আপনাদের। ইন্দ্রিয়েভ্য পরাহ্যর্থ অর্থেভ্যশ্চ পরম মনঃ महत परम मना मनसस्तु परा बुद्धि बुद्धिरात्मा महान परः महत परम अव्यक्तम अव्यक्तात् पुरुष परः पुरुषान्न परम किंचित सा काष्ठा सा परागति। এখানে কিন্তু দর্শন বলা হলো, ফিলসফি বলা হলো, তার অভ্যাস প্র্যাকটিস বলছেন এখানে। পদ্ধতিটা কি? আমরা যদি পদ্ধতি অবলম্বন করি, যোগের পথে একরকম আছে, বেদান্তের পথে একরকম আছে, ভক্তির পথে একরকম আছে। এখানে একটা বলছেন বেদান্তের পথে यच्छेद वांग मनसी प्राज्ञः। वांग মানে এখানে শুধু বাক নয়, উপলক্ষণে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিতে হবে। উপলক্ষণ কথা অনেকবার বলেছি আমি। একটি বলা হলো তা মানে শুধু ওটা নয়, তার সঙ্গে যুক্ত অনেকগুলো জিনিস। যেমন বলা হয়েছে মা বাজারে গেছেন, বাচ্চাটিকে বলে গেছেন এই কাকগুলো এসে উৎপাত করবে, তুই এটা দেখবি। কাকেভ্যো দধি রক্ষেত।
দই আছে এখানে, তুই সাবধানে থাকবি। ফিরে এসে দেখছে দই সব খেয়ে নিয়েছে কেউ। ওকে বলে কী করে, তোকে বলে গেলাম বিড়াল এসেছিল, কাক তো আসেনি, তুমি বলেছিল যে কাক। আরে মূর্খ, কাক মানে কাক, বিড়াল, কুকুর যেটাই কিন্তু এসে খেয়ে নিতে পারে, এটাকে উপলক্ষণা বলে। একটা কথা বলা মানে তার অন্যগুলো নিতে হবে। সেজন্য বাক বলতে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এটা অনেকবার আলোচিত হয়েছে আমাদের। বাক পাণি পাদ পায়ু উপস্থ, এটা হচ্ছে পঞ্চকর্মেন্দ্রিয়। পঞ্চজ্ঞানেন্দ্রিয় চক্ষুকর্ম নাসিকা ত্বক জিহ্বা এবং মন। এখন বলছেন এই 10টি ইন্দ্রিয় যেটা আছে, ইন্দ্রিয়গুলো মনের মধ্যে প্রবেশ করাও। বিবেকী পুরুষ ইন্দ্রিয় বর্গকে মনে অর্পণ করিবেন। চ্ছেদ মানে ওর মধ্যে কিন্তু নিবেশ করিয়ে দাও। যেটাই আমরা করি, চোখ বুজে ধ্যান করতে বসা হয়, তখন কি করছি আমরা, যত এখানে রূপ রসগন্ধগুলো আছে সেই সমস্ত থেকে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিয়ে সেগুলো করাই যাচ্ছে, মনের মধ্যে যাচ্ছে। মনের অনেক রকমের যে ছাপ দিচ্ছে, ইমপ্রেশন যেটা বলি আমরা, স্মৃতি রূপে আসছে, মনের অনেক রকমের চিন্তা ভাবনার রূপে আসছে। আমি প্রাণায়াম করে বসলাম, করে সাথে সাথে খুব সুগন্ধ আসছে, এটা গরম খিচুড়ি তৈরি হচ্ছে। একটু বৃষ্টি হচ্ছে, আমাদের গরম খিচুড়ি, নিরামিষ যদি হয় ওর সঙ্গে তেলে ভাজা, আমিষ খেলে ডিম ভাজা, তার সঙ্গে চিলির সস, আর সঙ্গে গরম চা। ওহ, চিন্তা করলেই কিন্তু মানুষের একটা বিশাল আনন্দ। জানে কি হচ্ছে, আধ ঘন্টা জব করে তারপরে খাবো। তখন যে মুহূর্তে চোখ বুঝলো, সমস্ত মনের মধ্যে আবার ভাসছে সবগুলি। এটাই বলছেন, ইন্দ্রিয়ের দ্বারা যত উপলব্ধি তোমার আছে সবগুলো মনের মধ্যে দাও, অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্মে যাওয়া। সমস্ত সাধনা পদ্ধতি আধ্যাত্মিক জীবনে স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্মতর থেকে সূক্ষ্মতম, যত সাটলার অ্যান্ড সাটলার অ্যান্ড সাটলার আমরা যেতে পারি, ততই কিন্তু সাটলেস্ট অফ দ্য সাটলেস্ট, যেটা সূক্ষ্মতমর থেকে সূক্ষ্মতম, যেটাকে আত্মতত্ত্ব যেটা বলছেন। এখানে আমাদের মন্ত্রতে আমরা পড়েছি, এখানে বলছেন দৃশ্যতে অগ্রিয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ। এই আত্মতত্ত্ব সমস্ত জীবের অন্তরে কিন্তু লুক্কায়িত হয়ে আছে। ন প্রকাশতে এষ সর্বেষু ভূতেষু গূঢ় আত্মা ন প্রকাশতে। ন প্রকাশতে, প্রকাশ হয় না। তাহলে জানবো কী করে, দেখবো কী করে? দৃশ্যতে, দেখা যায় কিভাবে? সূক্ষ্ময়া বুদ্ধ্যা, অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি, পবিত্রীকৃত তীক্ষ্ণ সূক্ষ্ম বুদ্ধির দ্বারা। কে দেখবে? সূক্ষ্মদর্শিভি। সূক্ষ্মদর্শী মানে সূক্ষ্ম দর্শনশীলা, যারা সূক্ষ্ম দর্শন করতে অভ্যস্ত। সবসময় সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম দর্শন করতে করতে এটা অভ্যাসের মতন হয়ে যায়। কারো কারো একটু দার্শনিক পুস্তক পড়লে কিন্তু মাথা ধরে যায়, টিভি দেখলে বেশ মাথা বালিয়ে থাকে আমাদের। তার কারণ স্থূল জগৎকে ভোগ করতে 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 অভ্যাস হয়ে যায়, স্থূলটাই চাই। সূক্ষ্ম জগৎকে কিন্তু যারা প্রবেশ করে উচ্চ চিন্তা করতে অভ্যস্ত হয়ে যান, তাদের পক্ষে সবচেয়ে বেশি ওদের রিল্যাক্সেশন, সবচেয়ে বেশি আনন্দ হয় সূক্ষ্ম এটা বৈজ্ঞানিক অথবা দার্শনিক তত্ত্বসম্পন্ন পুস্তক পাঠ করা। বলে বাবা, এই পুস্তকটা পড়লে তো মাথা ধরে যাবে বলছে। ওদের কিন্তু টিভি দেখলে মাথা ধরে যায়, কারণ তো অভ্যাসের উপরে সবই নির্ভর করে। মনটা এমন জিনিস, যেমনটি অভ্যাস করাবে তেমনটি করবে। ঠাকুর বলছেন কথামৃতের মধ্যে আছে, মনটা এ ধোপার কাপড়ের মতো, তার মধ্যে কোনো যে রঙে চোবাবে সে রঙ নেবে ও। সেজন্য মনটাকে যেভাবে আমরা কিন্তু পরিচালিত করব, যেভাবে অভ্যাস করাবো,
যেভাবে বুঝাবো সেগুলো বুঝবে। আমরা সেগুলো উল্টো দিকে বুঝিয়ে বুঝিয়ে এত দূর এসে গেছি, বেশ কিছু বছরের বাদে হঠাৎ করে উল্টো বোঝালে কী হলো, তুমি তো আমাকে এতদিন অভ্যাস করিয়ে নিয়ে এসছো, সহজে অভ্যাসটা কাটবে। যারা ধূমপান করেন তারা জানেন এটা। আমরা চাইছি না, ছাড়তে চাইছি। আমরা ছাড়তে চাইছিল, অভ্যাসটা ছাড়ে না আমাদের। কম্বল নেই ছোড়তা, জানেন তো গল্পটা? একজন সাধু খুব প্রার্থনা করছিল, এত ঠান্ডা লেগে কম্বল পেলে ভালো হয়। তখন দেখছি এটা কম্বল এটা ভেসে যাচ্ছে গঙ্গাতে। ঝাঁপিয়ে আবার কম্বলকে ধরলো। তখন তো বন্ধু একজন সাধু, এই छोड़ दो आ जाओ इधर। अरे कम्बल को तो मैं तो छोड़ दिया, कम्बल मुझे नहीं छोड़ता है। ওটা ভল্লুক ছিল। সেরকম আমরা তো ছাড়ছি অভ্যাসটাকে, অভ্যাস আমাদের ছাড়ে না। তার কারণ দীর্ঘদিন শরীর মন বুদ্ধি এগুলোকে অভ্যাস করতে 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 এত দৃঢ় হয়ে যায় মনের মধ্যে, শরীরের মধ্যে, ছাড়তে পারি না। এটাকে ইংরেজিতে বলে অ্যাডিকশন। ইদানিংকালে খুব করে শব্দ হওয়ার কাছে ডিজিটাল অ্যাডিকশন। দিন রাত ব্রাউজিং করে 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 দিন রাত আমরা মোবাইল ফোন দেখতে 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 10 মিনিট মোবাইল ফোন না দেখলে যেন ওটা অস্থির হয়ে যাচ্ছে। কারো করে মাঝে মাঝে দেখতে থাকে আমার পকেটে আছে কি না। আর মায়েদের তো পকেট নেই, সেই জন্য হাতে রাখে ওরা, সব সময় এটা থাকবে। নমস্কার করছে, হ্যাঁ আসুন, সব এগুলো তো দেখতে পাবেন, আমি চারিদিকে আছে ওটা। কারণ মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। অভ্যাসের দাস যখন হতেই হয়, ভালো অভ্যাসটা করো না তুমি। ভালো অভ্যাস করলে কেমন হয়, কিছুতেই অভ্যাসটা কিন্তু আপনাকে খারাপ দিকে যেতে দেবে না। এটা বিখ্যাত গল্প আছে। একজন ফকির ছিলেন, প্রতিদিন মন্দিরে মসজিদে যেতেন। মসজিদে ঠিক 6টা সন্ধ্যা হলেই উনি প্রদীপ জ্বালাতেন, প্রার্থনা করতেন। যে কোনো কারণে হোক মন্দিরে আসতো একজন অল্প বয়স্ক মহিলা, তার প্রতি আসক্ত হয়ে পড়েছেন উনি। কিছুতেই ওর চিন্তা করছেন, এ করছেন। তারপরে ওর বাড়ি চলে গেলেন। করতে করতে গল্প টল্প করছে। ঠিক সন্ধ্যার সময় ও নিজেই জানে না, ওকে টেনে নিয়ে এসছে ওখানে প্রদীপ জ্বালাতে হবে। ও নিজেই বুঝতে পারেনি। এসে ও জ্বালাতেন, ও আমি তো ঠিক সন্ধ্যা বাজলো, আমি তো প্রতিদিন এরকম বছরের পর বছর করে করে অভ্যাস হয়ে গেল ওর। বলছে বাহ, কীভাবে বাঁচিয়ে দিল আমাকে, কীরকম আমি কিন্তু নষ্ট হতে যাচ্ছিলাম। সেই জন্য বলছেন, তুমি ভালো অভ্যাস করে 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 খারাপ অভ্যাসকে কাটানো যেতে পারে। চট করে ছাড়তে পারবেন না। অনেকে বলে তারপরে তো তুমি এটা লবঙ্গ খাও, তারপরে তুমি চুইংগাম করে, কারণ অভ্যাস হয়ে গেছে তো। সেই জন্য প্রথম থেকে অভ্যাসটা ছাড়তে শুরু করলে কেন তুমি শুরু করলে পিয়ার প্রেশার বলে এটা। বন্ধুরা বলে, আরে এটা দেখ না কী আছে এতে। যারা আমরা ছোটোবেলা থেকে মাছ টাছ খাইনি, অভ্যাসই ছিল না, পশ্চিমবঙ্গে এলে প্রথম হচ্ছে মাছ খাওয়াবার চেষ্টা করবে। এই ভালো খাও না, দেখি না কীরকম আছে এটা দেখে। আমি বললাম, দেখো আমার কোনো আপত্তি নেই, যারা ছোটোবেলা থেকে অভ্যস্ত ওরা করুক না, আমাদের কী আপত্তি। আমার কোনো তাতেও না, তাতেও প্রতি আসক্তিও নেই, তার প্রতি কোনো বিরক্তিও নেই আমার। তাহলে কেন ওটি খেতে অসুবিধা কী আছে? কোনো অসুবিধা নেই। কেন বলবো? সহস্র সহস্র জন্মে লক্ষ লক্ষ অনেক রকমের অভ্যাস করে এই জন্মটা নিয়েছি। একটুখানি সুবুদ্ধি আসছে, ঠাকুরের কৃপায় এতে আমি সন্ন্যাস পেলাম। একটু চেষ্টা করছি আমরা ঈশ্বরকে ডাকতে, শাস্ত্র পড়তে এবং পড়াতে। এতগুলো অভ্যাস কাটাতে কত জন্ম নিতে হবে জানি না। এই জন্মে একটা অভ্যাস আর একটা যোগ করতে চাইছি না আমি। লক্ষ অভ্যাস আমি কাটাতে পারছি না, লক্ষ +1 এখানে আরেকটা আসবে। নতুন করে কোনো অভ্যাসটা শুরু করবেন, এটাই আর কি। পুরনোগুলোকে কাটাতে কাটাতে সময় চলে যাচ্ছে। সেজন্য বলছে ভালো অভ্যাস, সেজন্য রুটিন বলে না, তাতে বিশেষ কিছু হয়ে যাবে তা নয়। একটা ছন্দে যদি জীবনটাকে ফেলা যায়, ওই সময় ঠিক একটা আসে। স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বলতেন, প্রভু মহারাজ, দশমাধ্যক্ষ মহারাজ, তিনি বলতেন, তুমি একটা নির্দিষ্ট সময় রাখার চেষ্টা করো, ধ্যান, জপ, ঈশ্বরকে ডাকা ইত্যাদি।
সেটা ভোরবেলা অনেকে উঠতে পারেন, তাতে কোনো দোষ নেই। 6টা 7টা অথবা অফিসে যাওয়ার আগে অথবা জল খাওয়ার আগে ওই টাইমে, কিন্তু প্রতিদিন ওই টাইমটা করো। যেমন প্রত্যেক দিন কেউ যদি 8টার সময় চা খায়, তখন ঠিক 8টার সময় খেতে লাগবে, তৃষ্ণা পাবে, চায়ের তৃষ্ণা। ঠিক সেরকম প্রতিদিন ওই নির্দিষ্ট সময়ে করতে গেলে মন নিজেই কিন্তু টানতে থাকবে ওখানে। সেই জন্য সমস্ত মানুষ কিন্তু অভ্যাসের দাস, তাতে খারাপ নেই, কিন্তু ভালো অভ্যাসটা তুমি করো। কত অভ্যাস আমরা করে বসে আছি, তাতে লাভটা কী হলো? সেজন্য বলছেন আমাদের মনের মধ্যে যেগুলো আছে, যতই ইন্দ্রিয়গুলোকে আমরা কিন্তু টেনে নিয়ে আসি, সহজে আসতে চায় না, তবু খানিকটা করছি আমরা, তখন সমস্ত মনের মধ্যে চলে গেল, শ্রুতি রূপে আসে, বিভিন্ন ছবি রূপে আসে। সেজন্য আমার গান টান শোনার চেয়ে কিন্তু শোনা এবং দেখা একসঙ্গে যেটা হয়, অডিও ভিজুয়াল যেটা বলে, সেটা হচ্ছে টেলিভিশন। এখন তো এসেছে, হাতের মুঠে চলে এসেছে। কত আপনি কি সিনেমা দেখতে চান, কি খারাপ ভালো দেখতে চান, সমস্ত হাতের মুঠে, দুনিয়া মুঠি মে। সেই রাক্ষস যেটা আছে আমাদের হাতে, প্রত্যেকের কাছেই আছে, সেটা আমাদের ছাড়বে না। তখন বলছে একটু দেখি না, ক্লাসটা হয়ে যাক। তারপরে কেউ দেখছেন তো, টেবিলের উপরে রাখলেও অসুবিধা নেই। আমি বহু দেশে বিদেশে ঘুরেছি, কোনো সেমিনার মানে দূরে বসে বসে মোবাইল দেখতে থাকবে, ওটা হবেই। এখানেও কয়েকজন থাকতে পারেন, কারণ মানুষ পারে না, অভ্যাসটা এমন ঠেলে না। যেমন চা খাওয়া, মদ খাওয়া, ইত্যাদি এরকমই হয়, সিগারেট খাওয়া। কারণ আমাদের একদম অ্যাডিকশন যেটা বলে ওরা, যেমন অ্যাডিকশন, ভালো অ্যাডিকশন করো। ওই সময় জব না করলে পারি না, ওই সময়ে পাঠ না করলে পারি না, ওই সময় গান আরতি না করলে পারি না, ওই রকম একটা অভ্যাসটা করো। মাং মানসী প্রাজ্ঞা, সমস্ত ইন্দ্রিয়গুলোকে মনের মধ্যে প্রবেশ করা। মনের মধ্যে করলে কি হবে, অনেক রকমের স্মৃতিপটে আসতে থাকে। যার জন্য বলে অডিও ভিজুয়ালটা সবচেয়ে বেশি মানুষের খারাপ করে। কানে শুনলেও একটা ইন্দ্রিয় মাত্র আছে, কান এবং চোখ একসঙ্গে যদি যোগ দিয়ে দেয়, তো সাংঘাতিক আপনি সর্বনাশ করতে পারে। যার জন্য অডিও ভিজুয়াল, যার জন্য এখন কানের উপরে দুটো প্লাগ থাকবে, আর তো ছবি তো সামনে আছি, আর দেখতে হবে না, জগৎকে ভুলে যাই। এরপরে কি করতে হবে, মনের মধ্যে আমরা সমস্ত প্রবেশ করালাম। তদ্যচ্ছেদ জ্ঞান আত্মনে, জ্ঞান আত্মন মানে এটাকে বিজ্ঞানময় আত্মা। অনেকবার আলোচনা করেছি আমরা, अन्नमय प्राणमय मनोमय विज्ञानमय आनंदमय पंचकोश बोला है, पंच आत्मा বলেছেন তৈত্রীয় উপনিষদের মূলে। আমরা মনোময়ের মধ্যে আছি, সমস্ত ইন্দ্রিয়ের যত অভিজ্ঞতা, যত ইন্দ্রিয়ের স্মৃতি, সমস্ত মনোময়ের মধ্যে প্রবেশ করলাম। মনোময়ের পরে আছে বিজ্ঞানময়। বিজ্ঞানময় একটা অদ্ভুত জিনিস। বিজ্ঞানময় হৃদয়ে আসে, ঠাকুর বলেছেন কুণ্ডলিনী যখন উপর দিকে যাচ্ছে, মূলাধার থেকে জাগরিতা হয়ে যখন হৃদয়ে আসে, তখন বলছেন অনাহত ধ্বনি শোনা যায়, আর একটি অদ্ভুত জ্যোতি দর্শন হয়। ঠাকুর বলছেন এই জ্যোতি থেকে একই বলে বিস্মিত হয়ে পড়ে। সেই জ্যোতি দর্শন, এটা হচ্ছে জীবাত্মা দর্শন। তখন এটা রামানুজাচার্য উনি বলছেন আত্মা অবলোকনম, আত্মাকে প্রথমবার দেখতে পাচ্ছ জ্যোতি স্বরূপ রূপে। কি আত্মা? জীবাত্মা। আমাদের স্বরূপ তো আমরা জীবাত্মা। তারপরে এই জীবাত্মা পরমাত্মার অংশ না, পরমাত্মা থেকে পৃথক, পরমাত্মা থেকে এক, বিশিষ্ট অদ্বৈত ওর মধ্যে না গিয়ে প্রথম জীবাত্মা দর্শনটা করতে হবে ওনাকে। জীবাত্মা জ্যোতিরূপে আসে, এটা আরেকটা বলা হয়। স্বামী ভজনানন্দ মহারাজ আমাদের পূজনীয় শাহাদাত মহারাজ বলতেন, ফর্ম ওরিয়েন্টেড, নেম ওরিয়েন্টেড বলে দুই রকম মানুষ থাকে। কোনো মানুষের দেখবেন ওরা ফটোগ্রাফিক মেমোরি বলি না, একবার দেখলে ওই একদম ওই ছবিটা কিন্তু পরিষ্কার মনে আসে ওদের। যখন বই পড়ে ওরা
ছাত্র অবস্থায় দেখেছি আমি, ওরা কিন্তু পরীক্ষা গিয়ে লিখছে, ওদের স্মৃতি থেকে লিখে না, বইটাকে খুলে লিখছে, ওপেন বুক। বইটা কোথায়? মনের মধ্যে আছে। মন যেন স্ক্যান করে রেখেছে সমস্ত বইটা কিন্তু আসছে ওদের সামনে, ওটা দেখে লিখতে থাকে ওরা। এটাকে ফটোগ্রাফিক মেমোরি বলি আমরা। আমাদের মেমোরি, আমাদের স্মৃতি যেন এমন বই ছবির মতন কিন্তু মনে রাখতে পারে। এটা হচ্ছে ফর্ম ওরিয়েন্টেড মাইন্ড। তারা কিন্তু একটা মানুষকে দেখা মাত্রই কিন্তু চিনতে পারে। নেম ওরিয়েন্টেড মাইন্ড যারা আছে, যারা নাম দিয়ে যায়, ওরা নাম মনে রাখতে পারে, রূপটা ভুলে যায়। যত নাম আছে, কারা করে দেখবেন অনেক কিন্তু ফোন নম্বর মনে রাখতে পারে। ফোন নম্বরটা খুঁজে পাচ্ছে না, আমি বলে দিচ্ছি লিখুন। ফোন নম্বর স্মৃতিতে রাখার মধ্যে এত আনন্দ ওদের, আর ঈশ্বরের নাম দুটো রাখলে ভালো হতো। খুব গর্ব করে বলে, আমি না 1000 ফোন নম্বর মনে রাখি, 1000 ঈশ্বরের নাম, সহস্র নাম মনে রাখলে ভালো হতো। তবুও এটা হচ্ছে নেম ওরিয়েন্টেড মাইন্ড। বেদান্ত একটি সহজ বৈজ্ঞানিক এটা তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত। জগতে যা আছে, জগতে কি আছে? এটা তো জগৎ নাকি? কি আছে ওতে? নাম এবং রূপ, এছাড়া কিছু আছে? প্রত্যেকটি বস্তুর একটা নাম আছে এবং রূপ আছে। প্রথমে রূপ আছে, নামটা কিন্তু আমরা প্রদত্ত, নাম হয়তো আমরা দিচ্ছি। শিশু জন্মালো, তার কোনো নাম নেই তখন, কোয়া 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 করে যাচ্ছে। কোয়া মানে কোথা থেকে এলাম, কোথা থেকে এলাম। সংস্কৃতে কোয়া মানে কুতঃ, কিধর সে আয়া, কোথা থেকে এলাম। সমস্ত শিশুরাই, ভারতীয় শিশু, বিদেশি শিশু, ওরা কোয়াই বলে। কিন্তু তখন কাউকে চিনে না, বুঝে না, আস্তে আস্তে করে দেখে যাচ্ছে। তারপরে আবার মাকে প্রথম চিনতে পারে, আমার মা, আমার বাবা। বাবাকে চিনে না, এই তোর বাবা, বল বাবা, বা বা করতে থাকে। ওটাকে কন্ডিশনিং করছি আমরা। জীবনটা দেখুন একটু, জীবনে আমরা কন্ডিশন করি, বলে 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 আমরা সকলেই শিশু হয়ে তো বড় হয়েছি নাকি? আমাদের শৈশব থেকে কন্ডিশনিং করেছে। যদি শুদ্ধ পরিবারে আমরা জন্মে থাকি, শৈশব থেকে ঈশ্বরের নাম বলে, এটাকে শোন, এটাকে পাঠ করো। আর ছোটোবেলা থেকে বসে গায়ত্রী মন্ত্র দিয়ে, তারপরে বসে প্রতিদিন স্তোত্র পাঠ করো, প্রতিদিন কিন্তু মন্ত্র পাঠ করো, তাহলে ছাড়বে না। আর বসে 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 তখন কিছু বোঝাও যাচ্ছে না, খেতেও লাগে, কিন্তু খেতে দেবে না যতক্ষণ না এটা পাঠ করতে হবে। আমরা ওরকমই তো মানুষ হয়েছে। করতে 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 ওগুলো স্মৃতিতে 70 বছর আগে যেগুলো পড়েছে কিন্তু পরিষ্কার মনে পড়ছে, এখন মাঝখানে মনে থাকে না। কারণ ওই বয়সে সেটা আরেকটা সাইকোলজি আছে, ওর মধ্যে প্রচুর সময় চলে যায়। এর মধ্যে দর্শন, এর মধ্যে বিজ্ঞান এবং মনোবিজ্ঞান আছে। মনোবিজ্ঞানটা হচ্ছে টিন এজ, যেটা বলি আমরা। টিন মানে বুঝুন তো, 12 পর্যন্ত আপনি কিন্তু টিন এজ আসেনি। 13, 14, 15, 16, 17, 18, 19, টিন 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 টিন, এটাকে অ্যাডোলেসেন্ট এজ বলা হয়। অ্যাডোলেসেন্ট তখন পিউবার্টি, মানুষের প্রজনন শক্তির জন্মাচ্ছে, মেয়েদের, ছেলেদের। তখন শারীরিক এবং মানসিক অনেক রূপে পরিবর্তন হয়, বিকৃতি হয়। তখন ছেলেরা কিন্তু খুব অদ্ভুতভাবে ওদের ব্যবহারটা হয়, কণ্ঠস্বরটা পরিবর্তন হয়। তারপরে ওরা কিন্তু প্রত্যেকটি বাদের তর্ক করবে, প্রতিবাদ করবে। আমি বুঝতে হবে ওর একটা ওই সময়কার একটি গুণ, ওটা কিছুতেই মানব না। আগে আগে যা বলছে মানতো, আমি মানব না, ও করে তর্ক করতে থাকে। ওইগুলো টিনেজের একটি, অ্যাডোলেসেন্সের একটি লক্ষণ এগুলি। যার জন্য বলেছেন ইদানিং বলে ওই জেন জি বলছে না, জেনারেশন জেড, জানেন তো, সর্বত্র এটা বলছে এখন। জেন জি ওদের অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা, এবং আস্তে আস্তে অ্যাডোলেসেন্স থেকে উঠছে, স্কুল থেকে কলেজে যাচ্ছে। ওদের অদ্ভুত ধরনের একটি শক্তি থাকে। জেন জির বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ইন্টারনেটে একবার দেখতে পারেন। দুটি বলা আছে, দে আর সেলফলেস অ্যান্ড দে আর স্পিরিচুয়াল। ওরা ভিতর থেকে একটা
অতীন্দ্রিয় বস্তু, এটা শক্তি, ভালো হওয়া, খারাপ শূন্যতে মানুষের এত দুর্নীতি সহ্য করতে পারে না। সরকার উল্টে দিয়েছে ইদানিংকালে, জানেন তো নাকি? এখন নেপালের অবস্থা খারাপ। বাংলাদেশ থেকে গেল, নেপাল, শ্রীলঙ্কা, ওদের হচ্ছে কি ছাত্ররা, আর ঢাকার বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিখ্যাত ওটা, কত সরকারকে উল্টেছে কোনো ঠিক নেই ওদের। তার কারণটা হচ্ছে ওদের এত ক্ষোভ হয়, এ মানুষগুলো বয়স্করা বসে বসে কী করছে, এটা পরিবর্তন আনতে হবে। সেই বয়সেই কিন্তু অনেকে কমিউনিস্ট হয়, অনেকে কিন্তু ঈশ্বরের বিশ্বাসটা হারিয়ে ফেলে, বয়সটা চলে গেলে আস্তে আস্তে করে কেটে যায়। এটা ওরা আদর্শবাদী তখন হয়ে ওঠে, ওরা আদর্শবাদী হয়ে ওঠে, কোন আদর্শটা ধর্ম খুঁজে পায় না। যার জন্য ওদের এমন একটি আদর্শ দিতে হবে, তার মধ্যে বিজ্ঞান থাকবে, তার মধ্যে যুক্তি থাকবে, তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা সংকীর্ণতা থাকবে না। যার জন্য এতগুলো অল্প বয়সী ছেলেরা ব্রহ্মচারী হচ্ছে, স্বামীজির কাছে আসছে, এই কারণে উনি একটা ভায়েবল অল্টারনেটিভ টু জেনজি। তখন বলা হয় যারা অ্যাডোলেসেন্সে যারা আছে, আদর্শবাদী যুবক যুবতীদের একটা আদর্শ স্থাপন করতে হবে, যার মধ্যে কোনো ঘণ্টা বাজানো, পুজো করা, তুমি ঘণ্টা বাজিয়ে পুজো করে বিশাল থালাতে ওনাকে নিবেদ্য করে দিয়ে তাকে অনেক পাঠ টাট করে বাইরে গিয়ে অপরের গলা কাটবে আর দুর্নীতিগ্রস্ত হবে। ওটা দেখছে না ওরা, এ কী হচ্ছে? এত পুজো করলো, এত পাঠ করলো, এত দান করলো, ওখানে গিয়ে ঘুষ খাচ্ছে আর অপরকে ঘুষ খাওয়াচ্ছে সর্বত্র। তখন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় ওরা। সবচেয়ে অসহ্য লাগে জেনজি যারা অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের, সেটা হিপোক্রেসি। ঠিক আছে, আমি দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, কিন্তু তুমি আদর্শের কথা বলো, মাইকে সকলে আদর্শের কথা বলে, দেশের সেবার জন্য আমরা বলিপ্রদত্ত আমাদের দল সর্বত্র। আমি তখন ভাবি, প্রত্যেকটি দল দেশের সেবার জন্য এতটা ওদের প্রাণ কাঁদে, দেশের দুরবস্থা কেন? শুধু মুখে পরিষ্কার বোঝা যায়। তখন ক্ষুব্ধ হয়ে তো চুপ করুন, তো বড় বড় কথা বলবেন না, তার ভিতর থেকে প্রাণটাই। ওই বয়সে ওদের কী ধরনের আদর্শ ওদের দেওয়া যেতে পারে? সেখানে আবার নেম ওরিয়েন্টেড, ফর্ম ওরিয়েন্টেড দুটি থাকে। নামের দিকে যদি আকর্ষণ, রূপের দিকে আকর্ষণ। এখানে দেখবেন সমস্ত জগতের নাম রূপাত্মক জগৎ। আমাদের পূর্বপুরুষেরা যে সমস্ত বুঝে নিয়েছে, অ্যাডোলেসেন্স অথবা পিউবেট্রি যেটা বলি, ওটা আসার আগে উচ্চতম যত আধ্যাত্মিক তত্ত্ব মাথায় ঢুকিয়ে দাও ওদের। 5 বছর থেকে শুরু করে 13 পর্যন্ত, 14 পর্যন্ত একেবারে বসিয়ে মুখস্থ করিয়ে, স্তোত্র পাঠ করিয়ে, গীতা উপনিষদ দিয়ে, গায়ত্রী মন্ত্র দিয়ে, তখন ওর আনকনশিয়াস মাইন্ড, অচেতন মনের মধ্যে এমনভাবে চলে যাবে, সেটা সারা জীবন ওকে ছাড়বে না। আমি অনেক এতে দেখেছি, একটি গল্প বলছি। একজন কমিউনিস্ট নেতা, রাজনীতিতেও ছিলেন উনি অনেকদিন, কিন্তু খুব ভদ্র, রামকৃষ্ণ মিশনেও আসতেন। একটা আশ্রমে গেছেন, বাচ্চারা গায়ত্রী মন্ত্র বলছে, উনি দাঁড়িয়ে আছেন, উনি তো প্রণাম করবেন ওরা, উনি গায়ত্রী মন্ত্র নিজে বলে যাচ্ছেন। তখন বাইরে, স্যার 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 রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। না, মুছে দেন এগুলো। তখন পরে জিজ্ঞাসা করলে, দেখুন ছোটোবেলা থেকে আমার দাদু শিখিয়েছে, আমি বুঝতেই পারলাম না, আমি আপনি বেরিয়ে আসছে ওটা। সেই অভ্যাস, সেই জন্য হচ্ছে ওই সময়টা ছাড়তে নেই। বাবা মা, অভিভাবকদের কর্তব্য 5 বছর থেকে শুরু করে একেবারে 13-14 পর্যন্ত, এটা যথেষ্ট সময়, এটা প্রায় 9 বছর 10 বছর পাওয়া যায়। ওই সময় একেবারে ধরে বেঁধে যা বলবে শুনবে ও। বাচ্চারা ওই সময় কিছু বোঝে না, সেটাকে ভালো দিকে কাজে লাগাতে হবে। তখন যত রাজ্যের ভালো কথা বলে, স্বামী বিবেকানন্দ পর্যন্ত ছোটোবেলা রামায়ণ মহাভারতের কথা দিদিমা বলতেন, কীরকম মা বলতেন, সেই সময়কার যত ইমপ্রেশন, সেগুলো কোনোদিনই যাবে না।
আর তাতে আর একটি বৈজ্ঞানিক তত্ত্ব আছে, মনোবৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক তত্ত্ব, সেটা হচ্ছে লজিক্যাল মাইন্ড যেটা বলে, যুক্তিবাদী মন, তার উন্মেষটা তখনও হয়নি, তর্ক করতে জানে না, তবে যা বলছে সরলভাবে বিশ্বাস করতে শেখে। আমরা তো বিশ্বাসী ছিলাম যখন 5-6 বছর বয়সে, সমস্ত হারালাম কিসের জন্য? শিক্ষা। যত এডুকেশন, যত লেখাপড়া, ততই কিন্তু কুতর্ক করা, করা, আসলে অবিশ্বাস করা। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী, আমরাও দেখেছি, আপনার বাড়িতে দেখেছেন নিশ্চয় বয়স্করা, আমাদের দিদিমা বয়স্ক যারা ছিলেন, কি সরল, কোনোদিন স্কুলে যাননি, কোনোদিন কিছুই জানতেন না। কেন? আমাদের শিক্ষাটা কিন্তু উল্টোপাল্টা শেখাচ্ছে। এসব কিছু না, পাশ্চাত্য মোহে পড়ে কত বছর চলে গেল। লর্ড মেকালে এটা বলেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে, কলোনি তো দিতেই হবে এবং ভারতীয়দের পুরোপুরি আমাদের ওদের আদর্শ, ওদের আধ্যাত্মিকতা, ওদের যে ঐতিহ্য ভুলাতে হয়, তাহলে ওদের কুশিক্ষা এটা মাথায় ঢুকাতেই হবে। তিনি বাবাকে চিঠি লিখছেন, আমি সারা ভারতবর্ষ ঘুরে দেখলাম, চুরি করা, তারপরে মিথ্যা কথা বলা দেখলামই না। অবাক হয়ে দেখলাম, এই দেশকে প্রশাসনের মধ্যে আনতে হয় আমাদের, তাহলে প্রথম এদের ধর্ম এবং আধ্যাত্মিকতা মেরুদণ্ডকে প্রথমে ভাঙতে হবে, এমন শিক্ষা দিতে হবে, শিক্ষা নীতি, যাতে পাশ্চাত্য থেকে যা আসছে সবই অসাধারণ সুন্দর বলে ওদের মনে করবে, আর ভারতীয় যা আছে সেগুলোকে ঘৃণা করতে শেখাতে হবে ওদের। এটাকে বলে ইন্ডক্ট্রিনেশন। যারা টেররিস্ট বলি না আমরা, উগ্রপন্থীরা, কেউ আরেকজনকে যে গুলি করবে, মেরে দেবে, কখনো হয়? কোনো মানুষ বিবেকে মানুষ করতে পারে না। যখন ওই বয়সে ধরে ওদের ঘৃণা কীভাবে করতে হয়, কাকে ঘৃণা করতে হয়, কীভাবে করতে, একেবারে ওদের অ্যাডিকশনের মতন করিয়ে করিয়ে করে ইন্ডক্ট্রিনেশন পুরো করে ওই রকমের মানুষ হয়ে যাবে ওরা। সেটা ভালো দিকে আমরা লাগাতে চাই, যেটা মেঘালয় যেটা করলেন প্রশাসন করার জন্য, দেখতে ভারতীয়ের মতন থাকবে, অন্তরে সম্পূর্ণ ও সাহেব হয়ে থাকবে। আমরা তো দেখেছি, আমরা এখনও যেটা চলছে, আমাদের সাধারণ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড নেশনস স্টেটস অফ ইন্ডিয়ার যে সভাপতি, প্রেসিডেন্ট, এত বড় আমাদের উপকার করছেন, সকলকে ভাগাচ্ছেন ওখান থেকে। কিসের মোহে এসছিস, যা ওখানে। সই চলে আসছে। আমাদের প্রত্যেক দিন বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন অ্যাপ্লিকেশন আসে, আমরা এখানে আসতে চাই। ব্রিলিয়েন্ট জামানে বাঙালি এবং তামিলনাড়ু, আর সব এসে কোথায় যাবে? বেঙ্গলে আসবে। বেঙ্গলে মানে কোথায় যাবে? কলকাতায় আসবে। কলকাতায় মানে কোথায় যাবে? রামকৃষ্ণ মিশনে আসবে। ওখানে কিচ্ছু নেই, মোহে পড়ে গেছে না, টাকা করি কত দিন। আমেরিকা ফার্স্ট, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন। আমাদের প্রধানমন্ত্রী মিগা, মেক ইন্ডিয়া গ্রেট এগেইন। মাগা প্লাস মিগা মেলে মেগা হয়ে গেছে বলছে। এসব স্লোগান আছে আমাদের। আমাদেরগুলি এখনো পর্যন্ত ওই মানসিকতা আমরা যাইনি। প্রত্যেকটি বাইরে থেকে যেটা আসছে, একটা মনে রাখতে হবে, বাইরে থেকে যে আদর্শবাদ আসছে সেটা ভারতীয় আমাদের মাটিতে কোনো দিন কিন্তু রুট নিতে পারে না। কিছুদিন থাকবে, যেমন আমাদের দেখলাম মার্কস লেনিনের যে কী অবস্থা, কতদিন চলল। আমাদের ভারতবর্ষে আমাদের আদর্শ, আমাদের রামায়ণ মহাভারত, আমাদের এটা যতই মানুষ নিন্দা করুক, বাঁচিয়ে মানুষ ওগুলো কিছু নেই, আমাদের গীতা ওটাই থাকবে। স্বামীজি মজা করে বলছেন, ওনার যে অত্যন্ত অপূর্ব ভাষায়, ভারতবর্ষে কিচ্ছু করা যাবে না, এখানে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাবেন, মূঢ় শিব ষাঁড়ে চড়বেন, আর মা কালী পাটা খাবেন। ধর্মের দেশ কোনোটাই করতে পারবে না। এবং ধর্ম আমাদের উচ্চতম অদ্বৈত অনুভূতি থেকে শুরু করে সামান্যতম গাছপালা আর ইটকাট মাটিকে পুজো পর্যন্ত বিস্তার আছে আমাদের। যার যেমন ভাব তুমি করো,
সেজন্য কেন বলছি এটা, ছোটোবেলা থেকে ও বুঝুক না বুঝুক বাড়ির মধ্যে অশান্তি হয়, আর খুব র্যাশনালিস্ট বাবা মা কিছু থাকে। মায়েরা কিন্তু অলওয়েজ সব সময় ধর্মের পক্ষে। স্বামী স্মরণানন্দজি আমাদের বিগত সংঘাধ্যক্ষ ছিলেন, মজা করে বলতেন ধর্মকে নাশ করতে গেলে, চেষ্টা চলছিল 35 বছর আমরা ছিলাম, ধর্মকে করতে হবে। কী করতে হবে? সমস্ত মেয়েদের মেরে ফেলতে হবে। মেয়েরা জন্ম থেকে ওদের রক্তের মধ্যে ধর্ম ভাবটা থাকবেই থাকবে, কোমলতা আছে ওদের মধ্যে, একটা ভাব আছে, ঈশ্বরের প্রতি একটা ভক্তি আছে, সকলের প্রতি একটি প্রীতি, কোনো দিন কিন্তু অন্যথা হতে পারবে না। মেয়েরা যেহেতু এরকম, আর পুরুষরা মেয়ের অধীন হয়ে থাকে, সেজন্য কোনো দিন জগৎ থেকে ধর্মকে মোছা যাবে না। এটা হচ্ছে প্রমাণ, থিওরেমের প্রমাণ এটা। ওদের মধ্যে কীভাবে চলে আসছে ওটা। সেজন্য ভারতবর্ষে কেন প্রত্যেকটি দেশের একটা ঐতিহ্য রয়েছে, সেখান থেকে তুমি বেরোতে পারবে না। এভরি পার্সন ইজ এ প্রোডাক্ট অফ দ্য হিস্ট্রি অফ হিজ টাইমস বলি না আমরা। আমাদের দেশের ঐতিহ্য নিয়ে তুমি জন্মেছ, সেটাকে আধুনিক ভাষায় বলছে জিনস, তোমার জিনের মধ্যে এটা আছে। ইদানিংকালে এটা নিয়ে খুব গবেষণা হচ্ছে। প্রত্যেকটি আঞ্চলিক মানুষ যারা আছে ওদের নিজস্ব একটি জিনস আছে, ওদের অনুসারেই ওদের শিক্ষা দীক্ষা দিতে হবে। সে আরেকটি যুক্তি এখানে, যুক্তি লজিক যখন কোনো উন্মেষ হয়নি, লজিক্যাল মাইন্ড হ্যাজ নট ডেভেলপড ইন দ্য চাইল্ড, তখন এই উচ্চতম যত ভাব যদি ঢুকিয়ে দেন, যখন পরবর্তীকালে যুক্তিবাদী মন, লজিক্যাল মাইন্ড যখন আবার আস্তে আস্তে করে ভিতরে কিন্তু জেগে ওঠে, সেই যুক্তির দ্বারা এই ভাবগুলোকে হাঁটানো যাবে না। কারণ দ্যাট which has entered the mind without logic cannot be removed by logic. যেটা এইমাত্র উদাহরণ দিলাম আমি। লজিক্যাল মাইন্ড যখন উন্মেষ হওয়ার আগে যেটা মনের মধ্যে চলে গেছে, পরবর্তীকালে লজিকের দ্বারা ওটা কিন্তু কিছুতেই হাঁটানো যাবে না। এখানে তো খুব বিখ্যাত আছে। আর কি বলে বুদ্ধিজীবী, আর আরেকটা আছে র্যাশনালিস্ট। করোনার সময় এমন কষ্ট হচ্ছিল মানুষের, যখন আমরা মনে করি ওটাও কিন্তু একটা, আমরা যখন শীতলা ইত্যাদির বলি, এ মহামারী, এটাও কিন্তু ঈশ্বরের একটি রূপ। সে করে ওখানে কয়েকজন গ্রামের মহিলারা ওটাকে মারিয়াম্মান বলে, ওটা শীতলা, ওখান থেকে মেরিটা ওরা নিয়েছে। মেরি, ব্রাদার মেরি ইত্যাদি বলছেন না, কৃষ্ণকে কৃষ্ট করে দিয়েছে, ক্রাইস্ট করে দিয়েছে। সব তো আমদানি করা। ওরা বসে হাত তালে দিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে, মা তুমি কৃপা করো, এতগুলো লোক কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে। কাগজে বিশাল বেরিয়েছে, একজন যুক্তিবাদী, এই কুসংস্কার আচ্ছন্ন এই মহিলাদের একটু শিক্ষা দিতে হবে। একজন আমাকে এটা নিয়ে বললো, বাহ ঠিক বলেছে। দেখুন বলে, কী বলেছেন আপনি বলুন তো? সকলে কাঁদছেন আপনারা, স্যার কান্নার বিকল্প হিসাবে ফোন করে করে আর সান্ত্বনা পাচ্ছেন। আমি কী করবো, দেখা করছে না করছে। কিন্তু এই মহিলাগুলো কী করছে, বয়স্ক মহিলারা, অশিক্ষিত মহিলারা কী করছে, মায়ের কাছে বসে যাকে বিশ্বাস করে ওরা হাত তালি দিয়ে প্রার্থনা করছে, গান করে যাচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু আনন্দ পাচ্ছে। আপনারা দুঃখে মরছেন আমরা বুদ্ধি নিয়ে, ওরা কিন্তু বুদ্ধি শুদ্ধি নেই, কিন্তু খুব আনন্দে আছে। কোনটা ভালো? ওরা ওইরকম থাক না। আমাদের শিক্ষা অনুসারে সকলকে আমাদের পথে নিয়ে আসতে হবে। র্যাশনালিস্ট শুনলেই আমরা প্রচণ্ড কিন্তু সহজ বিশ্বাস ছাড়া জগতে আর কিচ্ছু নেই। বিজ্ঞানে বিশ্বাস লাগে না, জ্ঞান পথে লাগে না। অনেক ওইরকম একটা দল আছে। আমি তখন মজা করে বলি আমাদের ছাত্রদের, বিজ্ঞানে লাগে মানে বিজ্ঞানের যত সূত্র আছে, যত নীতি আছে, তাগুলো বিশ্বাস না হলে বিজ্ঞান তুমি জীবন চলবে কী করে? এক পা তুমি রাখতে পারবে না। তুমি কি করে হাঁটছো? ফ্রিকশন যেটা আছে, আমরা ভৌত বিজ্ঞান আমরা ছোটবেলা পড়েছি, তুমি পা রাখলেই ফ্রিকশন তোমাকে ধরে আছে বলে তুমি হাঁটতে পারছো। আই ডোন্ট বিলিভ ইন ফ্রিকশন, তাহলে পড়ে যাবে।
বিজ্ঞানের যত আছে প্রত্যেকটার উপরে তোমার সম্পূর্ণ ফেথ আছে, সম্পূর্ণ আস্থা আছে বলে জীবনটা চলছে তোমার। পৃথিবী চারিদিকে ঘুরছে সূর্যের, কোন ভাবে ঘুরবে, কখন কোন মুহূর্তে কোথায় থাকবে সমস্তগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে এক্ষুনি বলতে পারেন আপনি। 100 বছর বাদে কখন গ্রহণ হবে এক্ষুনি বলতে পারবেন। সেটা বিজ্ঞানের এগুলোতে বিশ্বাস করলে চলছে। পৃথিবী একটুখানি কয়েক সেকেন্ড, কয়েকটা ডিগ্রি একটু অন্যরকম ঘুরে পেলে আর বিশাল ধাক্কা খেয়ে যাবে চাঁদের সঙ্গে। এটা হবে না কেন? বিজ্ঞান বলছে। প্রমাণ কিছু নেই, তাই চলছে। তুমি প্রমাণ ছাড়া বিজ্ঞানের সবগুলোকে মানতে বাধ্য হচ্ছ। অ্যাক্সিয়াম বলে দেয় ওরা। বিজ্ঞান জিজ্ঞাসা করে, নো দে আর অ্যাক্সিয়াম্যাটিক, সাম অ্যাক্সিয়ামস ইউ শুড অ্যাকসেপ্ট। ওয়াই শুড আই অ্যাকসেপ্ট? দিস ইজ মাই অ্যাক্সিয়াম, রিলিজিয়াস অ্যাক্সিয়াম, ইউ অ্যাকসেপ্ট। কিছু কিছু জিনিস আছে তুমি না করে উপায় নেই, তোমাকে মানতেই হবে, তার কোনো প্রমাণ করা যাবে না। বিজ্ঞানে এটাই, আপনারা পড়েছেন কিনা জানেন, গোডেলস থিওরাম বলে একটা আছে, এই ইন্টারনেট একবার দেবেন, GODL, উনি অস্ট্রিয়ান ছিলেন। যত যুক্তি, বেটন রাসেল, আর আমাকে গল্প করতে করতে এটা হচ্ছে না, বেটন রাসেল আর হোয়াইট হেড প্রচণ্ড বুদ্ধিমান, মানে ওরা ফর্মালিস্টিক লজিক একটা তৈরি করেছিল, এত শক্ত একটা। এটা ওরা বললো এর মাধ্যমে সমস্তগুলোকে আমি ঠিক করতে পারি, প্রমাণ করতে পারি। গোডেল এসে ওটাকে এমনভাবে মারলেন, মাথা তুলতে পারলেন ওটা সম্পূর্ণভাবে। এই গত সেঞ্চুরিতে বলছে সবচেয়ে বিখ্যাত একটি ডিসকাভারি হচ্ছে গোডেলস থিওরাম। ইনকনসিস্টেন্সি আর ইনকমপ্লিটনেস নিয়ে ওটা থিওরামটা আছে। বলছে কোনো কোনো সত্য আছে, সাম ট্রু স্টেটমেন্টস which can neither be proved nor be disproved. আমি বিশ্বাস করি না ঈশ্বর আছেন, প্রমাণ করুন আপনি। আমি বলছি আপনি প্রমাণ করুন ঈশ্বর নেই, তারপরে আমি প্রমাণ করব। তুমি ডিসপ্রুভ করতে পারছে না, আমি প্রুভ করতে পারছি না, লেট আস বি ফ্রেন্ড, চা খাবো আমরা বসে। কোনো জিনিসকে প্রমাণ করতেই হবে পারবে না তুমি। কোনো কোনো এমন বস্তু আছে which can neither be proved nor be disproved, but they are true. সেটা সমস্ত ম্যাথামেটিক্স সমস্ত একে আগে পুরো নাড়িয়ে দিল ওটা। আমরা এইগুলো ডেভেলপমেন্টগুলো না, জেন জি বলে না, ওই ভাষা না বললে ওরা শুনবেই না। আমি ওদের বললাম তুমি হাঁটো তো দেখি। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, ঠিক আছে, বিজ্ঞানে বিশ্বাস করো তো, আচ্ছা তুমি হাঁটো তো, হেঁটে যাচ্ছে, ফ্রিকশন তো আমাকে ধরে থাকবে, বিশ্বাস করো তো, তাহলে ভয়ে তুমি এক পাও নড়তে পারবে না। সমস্ত সুন্দর করে এ করা আছে, সেই জন্য মাথায় এই ছাদটা মাথায় পড়বে না। বিশ্বাস করে তো বসে আছেন তো, প্রমাণ না, তা হয় না, এটা শক্ত আছে, ভালো করে করা আছে। একটা বিশ্বাস নেই তো মানুষ সবই করে। আপনি খেয়ে নিলেন, হজম হবে কেনা এটা ঠিক করবে কে? আপনার কোনো হাত আছে ওতে? গলা থেকে নিচে নেমে গেলে স্টপ ডাইজেস্টিং বলতে পারবেন কি? যেমন স্টপ প্রেস বলে একটা আছে, প্রেস দের, এটা লাস্ট মিনিটে চট করে স্টপ প্রেস করে ওইটাকে সোমবারটা হাঁটিয়ে দিয়ে আর একটা দেবে। গলা থেকে নেমে গেলে ও ভুল করে খেয়ে নিচ্ছে, স্টপ ডাইজেশন, পারবেন? নিচে নেমে গেলে মানে প্রকৃতি নিয়ে নিয়েছে, প্রকৃতি বিভিন্ন রকমভাবে ওটাকে, কিন্তু তুমি বমি করাতে পারো কিন্তু ইউ ক্যানট স্টপ ইট। তুমি এইটা পারছো না, তুমি কিসের যুক্তিবাদী, কিসের তোমার বুদ্ধি আছে? প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করেই আমরা খাচ্ছি। এক্সাম্পল, ছোট ছোট উদাহরণ, আমরা খেলাম, এটা হজম হবে প্রমাণ কি? এটা বলতে বল প্রশ্ন, এটা হয় কি করে হয় বলো না, প্রমাণ কি? না প্রমাণ নেই, এরকম হয়ে থাকে, আমারও প্রমাণ নেই, এরকম হয়ে থাকে, যাও। হজম হবে বলে ভেবে তো খেয়ে যাচ্ছি আমরা। সম্পূর্ণ বিশ্বাস কিসের উপরে? প্রকৃতির উপরে। প্রকৃতির উপরে বিশ্বাস না করলে আমাদের এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস নিতে পারবো না আমরা। প্রতি মুহূর্তে আমাদের শরীরের মধ্যে এত রক্ত চলাচল করছে, তো এই জলটা কবে কালকে জল ফেলে দাও,
ফ্রেশ ওয়াটার, নতুন জল নিয়ে এসো। আমরা বলি শরীরের মধ্যে এখানে যারা আছেন বয়স্ক, আমিও বয়স, আমারও বয়স হচ্ছে 70 বছর 80 বছর ধরে ওই একটি জন্মের সময় যে রক্ত ছিল ওটাই চলছে। কেউ বলছে না ও পুরনো হয়ে গেছে, নতুন রক্ত দাও, মরে যাবে। কি করে সম্ভব? বিজ্ঞান বলছে ওই রক্ত দূষিত হচ্ছে, সেটাকে আবার অক্সিজেনের মাধ্যমে লাংসে কিন্তু করে ব্লাড পিউরিফাই করে হার্টে পাম্প হচ্ছে। সে হার্ট অ্যান্ড লাংস দুটো বস্তু আছে একেবারে কোঅর্ডিনেট করছে, এটা এরকম করে যাচ্ছে, লাংসটা এরকম করে যাচ্ছে। দুটোর মধ্যে সামান্যতম যদি কোঅর্ডিনেশন অভাব থেকে মরে যাবে তুমি। তুমি কোনো ভয় লাগছে? এই কোঅর্ডিনেশন হবে তো, কোঅর্ডিনেটিং কমিটি একটা করতে হবে না? এটা এখানে কোঅর্ডিনেশন কমিটি আছে সর্বত্র। কোঅর্ডিনেশন কমিটি, হার্ট অ্যান্ড লাংসের কোঅর্ডিনেশন কমিটি কে তৈরি করলো? আমরা কোনোদিন ভাবি না এটা কে করলো, কীভাবে হলো, আর ভয়ও লাগে না, অবিশ্বাস আসে না আমাদের। কেন? আরে এরকম হয়, কোনোদিন হয় না অন্যরকম। প্রকৃতির উপরে বিশ্বাস, প্রকৃতির উপরে আঘাত বিশ্বাস যারা আছে তাকে সায়েন্টিস্ট, বিজ্ঞানী বলি আমরা। প্রকৃতিকে যিনি পরিচালনা করে যাচ্ছেন তার উপরে বিশ্বাসকে বলছি আমরা কিন্তু ধার্মিক। প্রকৃতিতে জড় বস্তু, তাকে একজন তো পরিচালনা করবে তো। আইনস্টাইন শেষে বলেছিল, মাই রিলিজন কনসিস্টস অফ ইনলিমিটেবল বাই হাম্বল অ্যাডোরেশন অফ অ্যান ইনলিমিটেবল ইন্টেলিজেন্স which our dull minds can accept only in the most primitive form. একটি অসীম অনন্ত একটি জ্ঞান রাশি রয়েছে, তাকে ঈশ্বর বলো, যা খুশি বলো তুমি। ইনলিমিটেবল ইন্টেলিজেন্স, আমি বিজ্ঞানের মাধ্যমে তার অত্যন্ত সামান্য উপাসনা করে যাচ্ছি মাত্র। কতটুকু আমরা জানি। সেজন্য বলছেন, এটা কোথা থেকে এলো, এই বিজ্ঞানময় আত্মা। বিজ্ঞানময়ের উন্মেষটা আমাদের সাধারণত হয় না, মনোময় পর্যন্ত থেমে যায়। তর্ক বিতর্ক, মনটা কি সংকল্প বিকল্পাত্মক মানস বলা হয়। একটা সংকল্প করলো, সঙ্গে সঙ্গে তার বিকল্প এসে গেল। যাবো কি যাব না, খাবো কি খাবো না, পড়বো কি পড়বো না। বৃষ্টি পড়ছে, ক্লাসে যাবি? আচ্ছা চল, ই আছে, না থাক, যাব না। ঠিক করতে পারছে না মন। সংকল্প বিকল্প থেকে দোদুল্যমান বস্তু তাকে বলে মন, মানস। কে ঠিক করে যাব অথবা যাব না, তার নাম হচ্ছে বিজ্ঞানময়, তার নাম হচ্ছে বুদ্ধি। মস্তিষ্কের বুদ্ধি না, ইন্টেলেক্ট না, ইন্টেলিজেন্স, হায়ার ইন্টেলিজেন্স। তার নামটা হচ্ছে, মুশকিলটা হচ্ছে আমরা কিন্তু ইংরেজি পড়ে পড়ে ইন্টেলেক্ট বলি, কোনো শব্দই নেই। ইংরেজিতে আধ্যাত্মিক বস্তুগুলোকে প্রকাশ করার জন্য কোনো শব্দই নেই। সেটাকে বলেছে হায়ার ইন্টেলিজেন্স। তার নাম হচ্ছে ধী, ধিও যো ন প্রচোদয়াৎ, গায়ত্রী মন্ত্রে আছে। তার নাম হচ্ছে প্রজ্ঞা, যেটা যোগসূত্রে বলা আছে। তার নাম হচ্ছে মেধা, যেটা এটা বেদে বলা আছে, মেধা সূক্তম ইত্যাদি। সেটার উন্মেষ যখন হয়, সমস্তগুলো পরিষ্কার দেখা যায়, কোনটা ঠিক কোনটা ঠিক নয়। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ আবেতে বুদ্ধিস্সা পার্থ সাত্বিকী। এটাকে বলে সাত্বিকী বুদ্ধি। সবগুলোকে পরিষ্কার দেখতে পাবে। যার জন্য আমাদের প্রশাসক যারা ছিলেন, প্রশাসনে থাকতেন, রাজারা যারা ছিলেন, প্রতিদিন দরবারের আসার আগে মন্দিরে গিয়ে প্রার্থনা করে, ওদের মধ্যে কুলদেবতার মন্দির থাকতো, ওখানেই অনেকক্ষণ প্রার্থনা করে ধ্যান করে ঈশ্বরের কাছে আমি যেন ঠিক ঠিক সিদ্ধান্ত দিতে পারি। বিচারকরা আসছেন, এসে বসছেন, 3 জন 5 জন, কোনো সময় 1 জন। দুপক্ষেও বলছে কোনটা ঠিক কোনটা ঠিক না, করে জানবে কী করে? এমন একটি যুক্তি দেখাচ্ছে, মনে হচ্ছে ঠিকই আছে। উল্টো পক্ষের বলছেন এটাও তো মনে হচ্ছে ঠিক আছে। সেই জন্য বলছে অন্তরে আপনাকে এমন একটা শক্তি চাই যাতে ঠিক বেঠিককে ঠিক করতে পারেন আপনি। এটাকে বিবেক বলা হয়, এটাকে বলা হয় সাত্বিকী বুদ্ধি, প্রজ্ঞা, মেধা ইত্যাদি।
ধী, সেজন্য ধিয়ের উন্মেষের জন্য প্রথম থেকে গায়ত্রী মন্ত্র দেওয়া হয় এবং প্রার্থনাটা যে ধিও যো ন প্রচোদয়াৎ, আমাদের ধী যাটা উনি প্রচোদন যেন করেন, kindling our higher intelligence by which we are able to discern between what is good and what is bad, between what is false, what is true, what is real and what is unreal, what is permanent, what is impermanent. পরিষ্কার যে বোঝা তাকে বিবেক বলা হয়। সেটা না হলে মানুষ সবসময় ভুল করবে। তার জন্য আমাদের রাজাদের মতো অনেক ধ্যান ভিতরে ঢুকে পরিষ্কার যে অন্তঃকরণ, পবিত্র অন্তঃকরণ এবং ধ্যানের মাধ্যমে এই বিজ্ঞানময় আত্মার যে উন্মেষের মাধ্যমে লাইট অফ ইন্টেলিজেন্স বলে, প্রজ্ঞা আলোক বলা আছে, দ্য লাইট অফ প্রজ্ঞা। সেজন্য হচ্ছে জ্যোতি দর্শন বলতে সবগুলোকে পরিষ্কার দেখিয়ে দেয়। অন্ধকার আগে কিছু দেখতে পাচ্ছেন না, মনোময় খালি এদিকে দোদুল্যমান করে যাচ্ছে, হঠাৎ কিন্তু লাইট এসে গেলো, এভরিথিং ইজ সো ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে। সেখানে তুমি মনকে প্রবেশ করাও। তদ্যচ্ছেদ জ্ঞান আত্মনি, জ্ঞান আত্মনি বিজ্ঞানময় আত্মা, যে জ্যোতির্ময়, যেহেতু নাম রূপাত্মক জগৎ, জগতে রূপ আছে, প্রত্যেকটি বস্তুর একটা রূপ আছে, প্রত্যেকটি মানুষের, কীট পতঙ্গ থেকে শুরু করে বাঘ ভল্লুক, প্রত্যেকটা রূপ একটা আছে। সে রূপকে আমরা নাম দিয়েছি, নাম বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম নাম দিচ্ছি। ঠাকুর যেমন আকুয়া, ওয়াটার, পানি, সে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। স্ত্রী, পুরুষ, শিশু, বাঘ ভল্লুক, বিভিন্ন জন্তু, প্রত্যেকটা নাম দিচ্ছি আমরা। নাম দিয়ে সে নাম অনুসারে পরিচিত হচ্ছে আমাদের। নামরূপাত্মক জগৎ, সমস্ত জগতে, তখন বলছেন নামরূপাত্মক জগতে যখন বাস করে যাচ্ছ, নামরূপাত্মক জগতের ঊর্ধ্বে যেতে গেলে, নামরূপাত্মক জগৎটা হচ্ছে মায়া, ওটাকে বলে পরিবর্তনশীল, রূপও পরিবর্তন হয়, নামও পরিবর্তন হয়। বিজ্ঞানময়ে গেলে নামরূপাত্মক জগৎকে পরিষ্কার বোঝা যায়, তার পিছনে আর একটি শক্তি চৈতন্য রয়েছে। জ্ঞান আত্মনি, জ্ঞানমাত্মনি মহতে নিয়েছে। মহৎ বলতে এখানে কসমিক ডাইমেনশন অফ বুদ্ধি। এটা কিন্তু অনেকবার আলোচনা করেছি, মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজম আলোচনা করেছি আমি। ব্যষ্টি এবং সমষ্টি বলা, প্রত্যেকটি বস্তুর দুটি রূপ আছে, একটি ব্যষ্টি রূপ, এটা সমষ্টি রূপ। সমষ্টি মানে ম্যাক্রোকজম, বিরাট। মাইক্রোকজম বলতে ক্ষুদ্র। আর ফিলসফিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক প্রিন্সিপাল, সায়েন্সের মধ্যে মাইক্রোকজম ম্যাক্রোকজম ইকুয়েশন সাংঘাতিক একটি প্রিন্সিপাল। এটা সমস্ত সায়েন্সে মাইক্রোকজম ম্যাক্রোকজম ইকুয়েশন থেকে বিজ্ঞানের প্রচুর কিন্তু ডিসকভারি, প্রচুর কিন্তু নতুন নতুন আবিষ্কার হয়েছে। মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজম আর বিল্ট অন দ্য সেম প্ল্যান। যেটা আছে পিণ্ডাণ্ডে সেটাই আছে ব্রহ্মাণ্ডে। যখন সৃষ্টি যখন হয়েছিল, মাইক্রোকজমে যেটা করেছেন, সবচেয়ে সহজ উদাহরণ আপনারা পড়েছেন ছোটোবেলায় নিশ্চয়ই, অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমের মধ্যে কী আছে? অ্যাটম ডিসকভার করলেন প্রথমে থমসন, জে থমসন। ইলেকট্রন ডিসকভার্ড হলো, নেগেটিভ পার্টিকেল বোঝা গেল। তখন অ্যাটম কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল হতে হবে। পজিটিভ চার্জেস নেগেটিভ চার্জেস দুটোই সমান সমান না থাকে কিন্তু স্টেবিলিটি থাকবে না। তো যতটা নেগেটিভ আছে ততটা পজিটিভ হওয়া উচিত। তখন রুদারফোর্ড ডিসকভার করলেন এটা কোর পজিটিভ একটি বস্তু আছে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস বললেন উনি। দুটোই কিন্তু আবিষ্কৃত হলো। এখন বিশাল প্রশ্ন, এই ইলেকট্রন নেগেটিভ পার্টিকেলস, নিউক্লিয়াস মাঝখানে আছে একটা কোর বস্তু, পজিটিভ কোর, এই দুটো অ্যাটমের মধ্যে কীভাবে অবস্থিত। প্রথমে ভাবলো এখানে যেটা আছে দুটি পজিটিভ থাকলে দুটো নেগেটিভ দুদিকে থাকুক, তাহলে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করতে থাকবে। সেও কিন্তু আমরা বিজ্ঞানে কেন জানি না। বিজ্ঞানে জিজ্ঞাসা করুন, টু পজিটিভ চার্জেস রিপেল, এ পজিটিভ আর নেগেটিভ দে অ্যাট্রাক্ট। কেন? এই চুপ করো, কেন? এরকমই।
তুমি এইটুকু বলতে পারছো না কেন? ওই রকমই মানে কি অ্যাক্সিয়াম। বিজ্ঞানীদের খুব বুদ্ধি আছে, ওরা যদি বলে অ্যাক্সিওম্যাটিক। আমি তো বলছি ঈশ্বর আছেন, এটা আমার অ্যাক্সিওম্যাটিক, তোর অসুবিধা কী হচ্ছে? ইলেকট্রন কেন নেগেটিভ, প্রোটন কেন পজিটিভ? কেন মানে ওই রকমই। অর্থাৎ মোস্ট ফান্ডামেন্টালে যদি যান, তার কেন কিছুতেই ব্যাখ্যা করতে পারবেন না। কেন এরকম একেবারে গভীরতম প্রদেশে গেলে কোনো কেন খাটে না ওখানে। সেটা আরেকটি, এটা গডেল থিওরেম দিয়ে আসবে ওটা। তখন বললো এরকম হতে পারে, এরকম হতে পারে না। তখন বলল অনেকক্ষণ ভাবলো কীভাবে কী করা যায় ইত্যাদি। রুদারফোর্ড বলে বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত উনি কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার, নিলস বোর আর রুদারফোর্ড। আমার অনুমান রুদারফোর্ড খুব চিন্তা করে করে মাথা ধরে গেছে, আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে, জানলার ধারে বসে বসে চিন্তা করতে চা খাচ্ছেন অথবা কফি খাচ্ছেন, ওরা কফি খায়। তখন দেখছে সূর্য উঠছে। এখন বোঝা গেল যেভাবে সমস্ত গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, সে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। কী করে জানলে? মাইক্রোকসম ম্যাক্রোকসম। সৃষ্টিকর্তা যিনি যদি থাকেন, তিনি ম্যাক্রোকসমকে এরকম তৈরি করেছেন, তাহলে মাইক্রোকসমও ওরকম হওয়া উচিত। কী করে জানলে? The beauty of nature is a fundamental principle which science has accepted. সত্যম শিবম সুন্দরম আমরা বলি না, নেচার প্রকৃতি সবসময় সুন্দর। সুন্দর মানে দ্যার ইজ আ সিমেট্রি। মাইক্রোকসম একরকম, মাইক্রোকসম অন্যরকম হতেই পারে না। এখনো পর্যন্ত এটা নিয়ে লড়ে যাচ্ছি আমরা ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে। কীভাবে গ্র্যাভিটেশনাল ফোর্সকে কিছুতেই বসে আনা যাচ্ছে না। বাকি তিনটি ফোর্সকে মোটামুটি ইউনিফিকেশন হয়ে গেল। এরা বলছে একটি মাত্র ফোর্স আছে, এই সমস্তগুলি একই ফোর্সের বিভিন্ন রকমের প্রকাশ মাত্র। ওয়ান্স এগেন বেদান্তা, সবগুলো আলাদা আলাদা নয়, একটারই প্রকাশ বলা যায় কিনা। গ্র্যাভিটেশন বসে এখনও আনছে না, আইনস্টাইনও পারলে না, এখনও স্ট্রিং থিওরি এটা বার করলো, ওটাও পারছে না। কারণ ওটা কিন্তু প্রকৃতি খেলাচ্ছে তোমাকে, কতটুকু বুদ্ধি আমি দেখি তোমার। তখন ও অঙ্ক কষে দেখলো নিউক্লিয়াস এখানে আছে, ইলেকট্রন চারদিকে ঘুরছে। তখন এটা অসুবিধা। ঘোরা মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলে একটা আছে সার্কুলার মোশনে, এটা অ্যাক্সেলারেশন থাকে। অ্যান অ্যাক্সেলারেটেড চার্জ উইল রেডিয়েট এনার্জি, এটা ফিজিক্সে আছে। তাহলে চারিদিকে যদি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ওখান থেকে রেডিয়েশন যদি বিচ্যুত হতে থাকে, আস্তে আস্তে এনার্জি কমতে 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 নিউক্লিয়ার মধ্যে এসে পড়ে যাবে, স্পাইরাল করে করে আসবে। তাহলে কী করা যায়? কিছুতেই ঠিক করলো না। তখন যেভাবে ধর্মে আমরা বলি এই ঈশ্বরের চার হাত আছে, 6 হাত আছে, ওই রকমই ফিজিক্স ওই রকমই গ্রো করেছে। তখন নিজে নিজে ভাবলো, আমি যদি বলি ইলেকট্রন হ্যাঁ ঘুরলে ওর করতে হবে, কোনো কোনো অরবিট আছে সেখানে থাকলে করতে হবে না। কি করে জানলে? আমি বলছি ওরকমই। পরবর্তীকালে সমস্তগুলোকে প্রমাণ করলো। কেন এটা বলছি? মাইক্রোকসম ম্যাক্রোকসম ইকুয়েশন যেটা আছে, আমার যে বুদ্ধি আছে বিজ্ঞানময়, এটাকে আমরা বলছি আমার বলছি, আপনাদের প্রত্যেকের এটা আছে বুদ্ধি। বুদ্ধি বলতে মস্তিষ্ক না, হৃদয়ের মধ্যে যেটা ধী এটা আছে, এটা আমার ব্যক্তিগত ব্যষ্টি, তার সমষ্টি একটা থাকতে হবে। ঈশ্বরের যে কনসেপশন, ঈশ্বরের ধারণা কীভাবে এলো? আমার শরীর আমার মন নিয়ে মোটামুটি আমার জানা আছে। তাহলে ঈশ্বর কী হবেন? সমস্ত মানুষের জীব জন্তু যত আছে জগতে, সেটা চেতন না চেতন সবগুলো যার শরীর, তিনি হচ্ছেন ঈশ্বর। কেন ভাবছে আমার একটা শরীর আছে এইটুকু, সমস্ত জীব জন্তু আর ইটকাঠি সমস্তগুলি চেতন অচেতন বস্তু, সমস্ত বস্তুকে সমষ্টি করে
শরীর রূপে যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে তার মন কী হবে? যত মন আছে জগতে, এটা সামান্য পিঁপড়েরও একটা মন আছে, একটা বুদ্ধি আছে, মশারও বুদ্ধি আছে, আমাদের চেয়ে বেশি আছে। ওর বেলুমঠে এসে ঠিক ধরে আমাদের, নূতন কেউ এসে গেলে ঠিক বুঝতে পারে, এই নতুন এসেছে চল, এই পুরনো রক্ত খেয়ে খেয়ে আর ভাল লাগছে না। সত্য বুদ্ধি আছে জীবজন্তু, এই সমষ্টি বুদ্ধি যার বুদ্ধি, আর যত আছে মন তার মন, যত আমাদের অন্তঃকরণ আত্মা আছে সেটা হচ্ছে তার আত্মা। আমরা যদি আত্মা বলি, ওনাকে পরমাত্মা বলতে, একটু তো নাম দিতে হবে, উনি তো সুপ্রিম বিইং, সেটাকে হিরণ্যগর্ভ বলে, মহত্ব বলে। সেজন্য বলছেন তুমি বেষ্টি অনুভূতি তোমার হয়ে গেল জ্ঞান আত্মনি, প্রথম কী করতে হবে? যত তোমার বাক পাণি পাদ পায় উপস্থ, চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা যেটা আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়র অনুভূতি অভিজ্ঞতা, সবগুলোকে নিয়ে মনের মধ্যে প্রবেশ করাও। মনের যেটা আছে সেটা কিন্তু বিজ্ঞানময় আত্মা, বুদ্ধির মধ্যে প্রবেশ করাও। এটা বেষ্টি সাধনা শেষ হয়ে গেল। এখন সমস্তগুলোকে নিয়ে সমষ্টির সন্ধানে যাও। কিভাবে করতে হবে সব উপনিষদে বলা আছে, গীতাতে বলা আছে। সমষ্টির সন্ধানে গিয়ে হিরণ্যগর্ভের মধ্যে, হিরণ্যগর্ভের আরেকটা নাম আছে মহৎ। মহৎ কথাটা বলা হয় সাংখ্যেতে, হিরণ্যগর্ভ কথাটা বলা হচ্ছে বেদান্তে। তার মধ্যে প্রবেশ করলে একেবারে জ্যোতির্ময় একটি জগতে তুমি যাবে। সেখানে কিন্তু আছেন ঈশ্বর, অবতার আদি ওখান থেকে আসেন। শিবের ভক্তরা ওটাকে কৈলাস বলে, বিষ্ণুর ভক্তরা বৈকুণ্ঠ বলে, রামকৃষ্ণ ভক্তরা বলে রামকৃষ্ণ লোক। ওখানে গিয়ে তুমি চারিদিকে কিন্তু জ্যোতির্ময় জগতের মধ্যে যাবে। মহাতে নিয়েছে সেটাও কিন্তু থামবে না। ওখান থেকে এমন জগতে যাবে সেখানে রূপ নেই, নাম নেই, অশব্দমস্পর্শম রূপমব্যয়ম তথারসম নিত্যমগন্ধবচ্ছয়ত। রূপও নেই, নামও নেই, কিছু একেবারে নাম রূপাতীত একটা জগতে চলে যাবে। তচ্ছেদ শান্ত আত্মনি। পদ্ধতি পরপর বলে যাচ্ছেন, কিচ্ছু বুঝতে পারছে না, খানিকটা বোঝা যাচ্ছে, বাবা বেশ কঠিন লাগছে। কী করতে হবে? প্রথমে উঠো। শুয়ে থাকলে কি বুঝবি? উত্তিষ্ঠত জাগ্রত। অদ্ভুত দেখুন, জাগ্রতার পরে উত্তিষ্ঠ হওয়া উচিত না, জেগে গেলে তারপরে তো উঠবো। অদ্ভুত একটা, আমরা কিন্তু জেগে জেগে শুয়ে থাকি। প্রত্যেকে চিন্তা করে রাখুন, চট করে ওঠার আগে জেগে গেছি, কোনটা বাজলো, আচ্ছা আরেকটু করে পড়ে জেগে গেছি, জাগ্রত হয়ে গেছি, কিন্তু উত্তিষ্ঠিত হয়নি। কেউ কেউ আছে যেতেই হবে, উঠলো, উঠে গেছে একবারে চোখে ঘুম, এরম করে যাচ্ছে। সে যে উত্তিষ্ঠতা জাগরে, প্রথমে উঠো আর জাগো তুমি, তারপরে তো এগুলো বুঝবি। তাহলে কে বুঝাবে? প্রাপ্য বরান নিবোধত। যারা জানে সম্বন্ধে, যেমন বিজ্ঞান পড়তে গেলে তুমি বিজ্ঞানের কাছে যেতে হবে, ফিজিক্স পড়তে গেলে ফিজিসিস্টের কাছে যেতে হবে, ফিজিক্স পড়তে গেলে তুমি বায়োলজির কাছে গেলে তো হবে না। প্রত্যেকটি একটা বিশেষজ্ঞ আছে। প্রাপ্য বরান, বরান মানে শ্রেষ্ঠ ব্যক্তি, তার কাছে গিয়ে জানবে নিবোধতা। কিন্তু মনে করো না খুব সহজ। ক্ষুরস্য ধারা ঋষিদা দুরত্যয়া। এটা খুর যেটা আছে, সোর্ড তলোয়ার, ওটা এত তীক্ষ্ণ, তার উপরে হেঁটে যাওয়ার মতন। এটা এমনি আমরা করতে পারি, অনেক সময় এই তারের উপরে হেঁটে যায় না, সার্কাস আমরা দেখি। সরস নিষেধা দূরত্বয়া, অত্যন্ত তীক্ষ্ণীকৃত একটি খুরের মতন। দুর্গম পথস্থ, সেই পথ অত্যন্ত দুর্গম পথ। কেউ কারা বলছে? কবয় বদন্তি, যারা জানে তারা বলে, কিন্তু ভয় পাবে না। প্রাপ্য বরান নিবোধত, ওরা তোমাকে পথ দেখাবে। এই প্রত্যেকটি মন্ত্রের মধ্যে এত
এত সূক্ষ্ম তত্ত্বগুলো আছে, সেটা করতে গেলে এক একটি মন্ত্র নিয়ে একটা বছর কাটিয়ে দিতে পারি আমরা। তবুও খানিকটা আমরা বুঝলাম। সেজন্য বারবার স্বামীজি বলছেন উপনিষদ, উপনিষদ, গো ব্যাক টু দ্য উপনিষদস। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।